ওয়েলকাম টু উদয়পুর, দ্য সিটি অফ লেক। আমি দেবলীনা আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে দ্য ফেমাস লেক পিচোলা। সবার প্রথমে আমরা এখন উদয়পুরে এক্সপ্লোর করব দ্য সিটি প্যালেস। তো এটা দেখতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তো তারপরে ইচ্ছে আছে লেক পিচোলাতে বোটিং করার। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা উদয়পুর এসেছিলাম দিল্লি হয়ে। আমার আগের ব্লগটা যারা ফলো করেছো তারা নিশ্চয়ই দেখেছো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দিল্লি থেকে আমরা রাতের ট্রেন ধরে সকালবেলা এসে পৌঁছেছিলাম উদয়পুরে। আর উদয়পুরে এসে আমরা উঠেছিলাম এই কোটরা হাভেলিতে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কোটরা হাভেলির ওয়েটিং রুম। ওয়েলকাম ব্যাক টু উদয়পুর। আমরা উদয়পুর চলে এসেছি, আর আমরা সকালেই উদয়পুর ঢুকে গেছি। তো আমাদের হোটেলে চেক ইন আছে 11টা থেকে। তো আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তাই আমাদের হোটেলের ওয়েটিং রুমে এখন আমরা বসে আছি। তো আমরা আছি উদয়পুরের কোটরা হাভেলিতে। তো হোটেলটা তো মানে ভীষণ সুন্দর, রিসেপশনটাও খুব সুন্দর, আর ওয়েটিং রুমটাও খুব সুন্দর। তো চলো আগে আগে তোমাদেরকে দেখাবো যে কেমন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হোটেলে লাগেজ রেখে আমরা চলে এলাম সবার প্রথমে ব্রেকফাস্ট করতে। আমরা সিটি প্যালেসের সামনে থেকেই ব্রেকফাস্ট করলাম। এখানে কিন্তু অনেক ব্রেকফাস্ট করার মতো স্ট্রিট সাইডে দোকান আছে। আর আমাদের যে হোটেল ছিল সেটা কিন্তু সিটি প্যালেসের একদম কাছেই ছিল। এরপরে আমরা উদয়পুরে 3 দিন থাকবো, তার জন্য একটা স্কুটি বুক করে নিলাম। আর এখানে দেখলাম গোয়ার মতনই কিন্তু উদয়পুরে স্কুটি নিয়ে ঘোরাটা কিন্তু খুবই পপুলার। হোটেলে ফিরে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে সবার প্রথমে চলে আসলাম আমাদের উদয়পুরের মেন অ্যাট্রাকশন যেটা সিটি প্যালেস দেখতে। এই সিটি প্যালেসে কিন্তু ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে 400 রুপিস পার হেড। এই সিটি প্যালেস কিন্তু লেক পিচোলার একদম ধারেই অবস্থিত। মেওয়ারের রাজা 1500 শতাব্দীতে মহারানা উদয় প্রতাপ সিং কিন্তু এই সিটি প্যালেস বানিয়েছিল। তিনি যখন তার রাজধানী চিতোর থেকে উদয়পুরে স্থানান্তরিত করে তখন এই সিটি প্যালেস বানানো হয়েছিল। গোটা সিটি প্যালেসটা কিন্তু 35টা পয়েন্ট দিয়ে ভাগ করা আছে যাতে পর্যটকদের সুবিধার জন্য। সিটি প্যালেসে ভেতরে মেনলি আগেকার দিনে রাজারা যেসব অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করতেন সেগুলোরই কিন্তু নিদর্শন রাখা আছে, অনেকটা মিউজিয়ামের মতো। এই সব যত অস্ত্রশস্ত্র তোমরা দেখছো এগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়েছে।
আগেকার দিনে রাজাদের কেমন জীবনযাপন ছিল, রাজারা কিভাবে সেনাদের সাথে কথাবার্তা বলতেন, সেনাদেরকে কিভাবে পরামর্শ দিতেন, কিভাবে তারা যুদ্ধ করতো, এই যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে সেনাবাহিনী নিয়ে, সেই সবেরই কিন্তু পেন্টিং হিসেবে এখানে দেখানো হয়েছে। সিটি প্যালেসকে কিন্তু এমনভাবে বানানো হয়েছে যার একদিক থেকে সম্পূর্ণভাবে লেক পিচোলাকে দেখা যাবে, আর ঠিক তার অপর সাইড থেকে কিন্তু সম্পূর্ণ সিটিকেও দেখা যাবে। এই সিটি প্যালেসের ভেতরে দেখো সিঁড়িগুলোকে একদম সরু সরু করে বানানো হয়েছে, যাতে শত্রুপক্ষ আক্রমণ করলে একজনের বেশি একসাথে দুজন যাতে ওপরে উঠে যেতে না পারে। সিটি প্যালেসের ভেতরে কিন্তু শীষমহলও আছে, কিন্তু এই রুমটাতে ঢুকতে দেয় না, তাই যতটা সম্ভব ক্যামেরা নিচু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কি অসাধারণ কাজ করা, শুধু দেখো, জাস্ট দেখতে হয়। আমরা এখন সিটি প্যালেসের যেখানে দাঁড়িয়ে আছি তার একদিক থেকে হচ্ছে পুরো সিটিকে দেখা যাচ্ছে, আর অপর দিক থেকে পুরো লেক পিচোলাকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। এখন যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটার নাম হচ্ছে মতি মহল। সিটি প্যালেস যেহেতু অনেকটাই বড়, অনেকটা মানে অনেকটাই, তো এক একটা ঘরে এক এক রকমের জিনিস দেখানো হয়েছে। এটা হচ্ছে মানিক মহল, গোটা রুমটাই কাঁচ দিয়ে বানানো হয়েছে। এই কাজগুলো কিন্তু ক্যামেরার লেন্সে ঠিকমতো বন্দি হবে না, এগুলো কিন্তু নিজের চোখে চাক্ষুষ করার মতন জিনিস। আমি আমার ভিডিওতে সিটি প্যালেসের মাত্র 10%ও দেখিয়েছি কিনা সন্দেহ, কারণ গোটাটা দেখানো সম্ভব না। সিটি প্যালেস দেখা হয়ে গেলে আমরা সিটি প্যালেসের ভেতরেই কিন্তু দুপুরের লাঞ্চ করে নিলাম। রাজস্থানের বিখ্যাত ডাল বাটি চুরমা, এটা একদমই আমার জন্য নতুন ছিল, কিন্তু খেতে খুবই ভালো ছিল। খাওয়া শেষ হয়ে গেলে আমরা সিটি প্যালেসের বাইরে চলে এলাম, এবং সিটি প্যালেসের গা ঘেঁষে যে লেকের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য কিন্তু আরও এক্সট্রা পার হেড 100 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তো এই জায়গাটা যদি বন্ধুরা তোমরা আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের সিটি প্যালেসে ঘোরার জন্য তো 400 টাকা টিকিট পার হেড লাগবেই, তারপরেও কিন্তু আরও 100 টাকা করে লাগবে। সিটি প্যালেস দেখা হয়ে গেলে এবার আমরা চলে গেলাম দুধতলাই বলে একটা জায়গাতে, সেখান থেকে বোটিং করার জন্য। সিটি প্যালেস থেকেও কিন্তু বোটিং করা যায়, কিন্তু সেখানে পার হেড 800 টাকা করে লাগবে, আর দুধতলাই থেকে যেটা গভর্নমেন্ট অনুমোদিত সেখান থেকে করলে 180 টাকা লাগবে। তো আমরা এখন এসেছি লেক পিচোলাতে। লেক পিচোলাতে আমরা দুধতলাই বলে একটা জায়গা আছে, দুধতলাই থেকে কিন্তু বোটিং হয় পার হেড 180। আমাদের যেটা প্রবলেম হয়েছিল যে আমরা কোথাও কোনো ভিডিওতেও খুঁজে পাচ্ছিলাম না, কেউ মেনশনও করেনি যে লেক পিচোলার কোথা থেকে বোটিং হয়। তো যাই হোক, আমরা এখানকার লোকাল জিজ্ঞেস করে এলাম দুধতলাই থেকে তোমরা যদি বোটিং করতে চাও গভর্নমেন্টের অনুমোদিত জায়গা থেকে, তাহলে কিন্তু অবশ্যই দুধতলাইতে আসবে। সিটি প্যালেস থেকেও হয়, কিন্তু ওখানে পার হেড 800 টাকা করে, আর এখানে পার হেড 180 টাকা করে। চলো করা যায়।
তোমরা সবসময় চেষ্টা করবে যে লেক পিচোলাতে বোটিং করাটা যেন বিকেলের টাইমটাতেই হয়, তাহলে কিন্তু তোমরা সানসেটটাও খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। আর লেকের মাঝখানে কিন্তু দেখা যাচ্ছে তাজ প্যালেসকে। এই তাজ প্যালেস কিন্তু একদমই পিচোলা লেকের মাঝখানে অবস্থিত। আর দেখো লেক পিচোলা থেকে সিটি প্যালেসকে কি সুন্দর লাগছে। পুরো সূর্য রশ্মিটা সিটি প্যালেসের গায়ে পড়ে কিন্তু একদম সোনার মতো চকচক করছে। সানসেট দেখার জন্য কিন্তু উদয়পুরের সবচেয়ে বেস্ট জায়গা হলো দুধতলাই আর ফতেসাগর লেক। ফতেসাগর লেকের ওপর সানসেট আর লেক পিচোলাতে দুধতলাইয়ের জায়গা থেকে সানসেট কিন্তু অসাধারণ। এরপরে আমরা সিটি প্যালেসের একদম গায়ে লাগানো গাঙ্গুর ঘাটে এলাম। গাঙ্গুর ঘাট থেকে কিন্তু সকালে মর্নিং ওয়াক বলো আর বিকেলবেলা ঘাট লেকের জলে পা ডুবিয়ে বসে থাকা বলো, দুটোই কিন্তু এক স্বর্গীয় অনুভূতি দেয়। গাঙ্গুর ঘাটের ঠিক পাশেই কিন্তু আছে বাগোরেকি হাভেলি মিউজিয়াম। বাগোরেকি হাভেলি কিন্তু 5:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমাদের যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য ডে 1-এ আমরা কভার করতে পারিনি, কিন্তু আমরা বাগোরেকি হাভেলিতে যে পাপেট শোটা হয় সেই শোটা দেখেছি। আর নেক্সট দিন বিকেলবেলা আমরা বাগোরেকি হাভেলি দেখেছি, সেটাও তোমাদের ভিডিওতে আগে দেখাবো। বাগোরেকি হাভেলিতে সন্ধেবেলা কিন্তু এই পাপেট শো দেখার জন্য পার 100 টাকা করে টিকিট নিয়েছিল। বিভিন্ন রাজস্থানী কালচারের ডান্স এখানে প্রদর্শন করা হচ্ছিল, এছাড়াও কিন্তু পুতুল নাচও দেখানো হয়েছিল। পাপেট শো দেখা হয়ে গেলে আমরা রাতে ডিনারের জন্য একটা রুপটপ রেস্টুরেন্টে গেছিলাম। এখানকার প্রত্যেক কটা রেস্টুরেন্টেই কিন্তু রুপটপ ডাইনিংয়ের ব্যবস্থা আছে এবং তা থেকে কিন্তু ভিউ অসাধারণ। ম্যাক্সিমাম রেস্টুরেন্টই কিন্তু লেক ভিউ। আমরাও একটি লেক ভিউ রেস্টুরেন্টেই রাতের ডিনার সেরেছিলাম। এখন এটা হলো নেক্সট ডে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি গাঙ্গুর ঘাটে, কারণ সকালবেলা এই গাঙ্গুর ঘাট থেকে কিন্তু ভীষণই শান্ত স্নিগ্ধ থাকে। তো এসে দেখলাম অনেকগুলো প্রি ওয়েডিং শ্যুট চলছে। আমরা নেক্সট ডেতে ঘোরার জন্য হোটেল থেকে বেরিয়ে পড়লাম সেজে গুজে। তো আজকে আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে কার্নি মাতা টেম্পল। কার্নি মাতা টেম্পলে যাওয়ার জন্য কিন্তু সেই আবার দুধতলাইতেই যেতে হবে। দুধতলাই থেকে কিন্তু রোপওয়ে করে কার্নি মাতা টেম্পলে যেতে হয়। তো কার্নি মাতা টেম্পলে যাওয়ার পথের রাস্তাটা দেখো কি সুন্দর, আর পাশের লেকটাও ভীষণ সুন্দর। এই লেকটার নামই কিন্তু দুধতলাই। দারুণ সুন্দর এই জায়গাটা, এত সুন্দর। এটা হচ্ছে দুধতলাই, তাই না? এই পার্টিকুলার এই যে এই লেকটা চারিদিক দিয়ে বাঁধানো আছে, এই লেকটার নাম হচ্ছে দুধতলাই। কার্নি মাতা টেম্পলে যাওয়ার পথে কিন্তু এই রাস্তাটা পড়বে। এখানে কিন্তু রোপওয়ে দিয়ে কার্নি মাতা টেম্পলে যেতে হয়, তো তার মাঝখানে কিন্তু এই রাস্তাটা।
রোপওয়ে করে কিন্তু কার্নিমাতা টেম্পল যাওয়ার জন্য দুরকম ফেয়ার আছে। তো তুমি চাইলে প্রাইভেটেও যেতে পারো, যেখানে শুধুমাত্র দুজন শেয়ার করতে পারবে বা তিনজন, তো সেক্ষেত্রে লাগবে 444 টাকা। আর যদি তুমি শেয়ারিংয়ে যেতে চাও তাহলে তোমার লাগবে হচ্ছে 221 টাকা দুজনের। আমরা শেয়ারিংয়েই গিয়েছিলাম। তুমি দেখতে চাইবা? তো আমরা রোপওয়ে করে চলে এসেছি কার্নিমাতা টেম্পলে। পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা মন্দিরের পেছন দিকটায় চলে আসলাম। পেছনে ঠিক এই ভিউটাই পাওয়া যায়। উপরে গেলে আরো ভিউ পাবে, আরো উপরে চলে যাবে। কার্নিমাতা টেম্পল যেরকম মনস্কামনা পূর্ণ দেবী, তার ঠিক পাশাপাশি কিন্তু কার্নিমাতা টেম্পল থেকেও কিন্তু গোটা উদয়পুর সিটিকে খুব ভালোভাবে দেখা যায়। এখানেও ঠিক মন্দিরের এক পাশে লেক আর আরেক পাশে সিটি। थोड़ा सा साइड हो जाएंगे। कोई ताकाओ। ये दिख रहा है? কার্নিমাতা টেম্পলের ওখানে কিন্তু ক্যাফেটেরিয়াও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকেও কিন্তু তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ সব কিছুই করতে পারবে। কার্নিমাতা টেম্পল দেখা হয়ে গেলে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। হোটেলে আমরা চেক আউট করে একটা অটো ভাড়া করে এবার আমরা চলে যাচ্ছি ফতেসাগর লেকের ওখানে। ছেড়ে যাচ্ছি রামপ্রতাপ প্যালেসে, আমাদের নেক্সট হোটেলে। উদয়পুরে আমরা মোট 3 দিন আছি, তার মধ্যে ভাবলাম যে একদিন পিছলা লেকের এদিকটায় থাকবো আর একদিন ফতেসাগর লেকের এদিকটায় থাকবো। তাই আমরা এখন চলে যাচ্ছি ফতেসাগর লেকের পাশে রামপ্রতাপ প্যালেস। হোটেলে চেক ইন করেই আমরা দুপুরের লাঞ্চ সারতে চলে গেছিলাম আমরাই ঘাটে। লাঞ্চে নিয়েছিলাম আমরা রাজস্থানের ফেমাস লাল মাছ। আমরাই ঘাটে লাঞ্চ শেষ হলে আমরা সেখান থেকে বেরিয়ে আগের দিন যেহেতু আমরা বাগরেকে হাভেলিটা দেখতে পাইনি সন্ধে হয়ে যাওয়ার জন্য, তাই আজকে আমরা এখান থেকে সোজা চলে যাব বাগরেকে হাভেলি দেখতে। বাগরেকে হাভেলি দেখতে কিন্তু কোনো টিকিট লাগে না, এটা কিন্তু একদম ফ্রি। বাট সন্ধেবেলা শো দেখতে হলে পার হেড 100 টাকা করে লাগবে। বাগরেকে হাভেলিতেও কিন্তু অনেক অস্ত্র শস্ত্র রাখা আছে। আগেকার দিনে রাজারা যুদ্ধ করতো বা সৈন্যরা যেসব অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতো সেই সবেরই নিদর্শন করা আছে। এছাড়াও আছে
আগেকার দিনে রাজাদের কীরকমভাবে বিয়ে হতো তার পুরো স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া আছে। পথযাত্রী কিভাবে যেত, রাজা কিসে চড়ে বিয়ে করতে যেত, সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। আমি যতটা সম্ভব পারলাম তোমাদেরকে তুলে দেখালাম। এছাড়াও আছে কিন্তু বিভিন্ন ধরনের পাগড়ির নিদর্শন, যে রাজারা কেমন পাগড়ি ইউজ করতো, সৈন্যরা কেমন ইউজ করতো। তো এখানে কিন্তু পাগড়ির একটা বিশাল বড় মিউজিয়াম রয়েছে। বাগড়ে কি হাভেলি দেখা হয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি ফতেসাগর লেকের সানসেট দেখতে। আগের দিন আমরা লেক পিচোলা থেকে সানসেট দেখেছিলাম, তাই ভাবলাম আজকে আমরা ফতেসাগর লেক থেকে সানসেট দেখি। তবে আমি একটা কথাই বলবো, লেক পিচোলার থেকেও কিন্তু ফতেসাগর লেকের সানসেট আরও অসাধারণ। দুটো লেক থেকেই সানসেট কিন্তু দুরকম সৌন্দর্য আছে। তোমরা যারা মনে করছো ফতেসাগর লেকের পাশে থাকবে, সেখানেও কিন্তু তোমরা থাকতে পারো। এখানেও ফতেসাগর লেকের পাশেও কিন্তু প্রচুর হোটেল আছে। আর লেক পিচোলার মতনই কিন্তু ফতেসাগর লেকের মধ্যেও বোটিং করা যায়। এখানে বোটিংয়ের জন্য পার হেড 260 রুপিস করে লাগবে। আমরা এখানে আর বোটিং করি। ফতেসাগর লেকের ঠিক সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে পেছনে সানসেট হচ্ছে, কি সুন্দর, মানে অপরূপ দৃশ্য। মানে ক্যামেরার থেকে সামনাসামনি 1000 গুণ বেশি দেখতে সুন্দর লাগছে। ফতেসাগর লেকের পাশে কিন্তু এরকম প্রচুর দোকান আছে, যেই দোকানগুলোতে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে এবং একদম লেকের অপোজিটে যেহেতু, ওই জন্য খাওয়া দাওয়া করতে করতে সানসেটকেও তোমরা এনজয় করতে পারবে। যাচ্ছি হচ্ছে সজ্জনগড় প্যালেস, যেটাকে হোলসেম প্যালেসও বলা হয়। সজ্জনগড় প্যালেসে যেতেও কিন্তু টিকিট লাগবে। এখানে টিকিটের দাম পার হেড 175 রুপিস। রাস্তাটা অসাধারণ। আমরা মাঝ রাস্তায় এখানে একটু দাঁড়ালাম। এখানে দেখো ভিউটা কি সুন্দর, চারিদিকে কত বড় পাহাড় আর ওই দূরে। তো এখানে একটু রেস্ট নিলাম, কারণ পাহাড়ি রাস্তা তো স্কুটি নিয়ে যেতে হচ্ছে। রাস্তাগুলো একটু মানে বেঁকে বেঁকে উঠছে, তো মাথা ব্যথা একটু চক্কর দিচ্ছে। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। তার মধ্যে দেখতে পাচ্ছ তো কি রৌদ্র,
মাথার ওপরে একদম সূর্য। তো আমরা এখন আছি সজ্জনগড় প্যালেস, পেছনেই আছে দেখো, পেছনে পেছনে হচ্ছে সজ্জনগড়। এই সজ্জনগড় প্যালেস থেকে কিন্তু গোটা উদয়পুরকে দেখা যায়, ফতেসাগর লেক আর লেক পিচোলা আর সমস্ত সিটিকেও কিন্তু এখান থেকে খুব পরিষ্কারভাবে দেখা যায়। এটা বেসিক্যালি মনসুন প্যালেস নামেও পরিচিত। আগেকার দিনে রাজারা এখানে বর্ষা উপভোগ করতে আসতো, তখন এই সব কিছু চারিদিকটা পুরো গ্রিনারিতে ভরে যেত, আর রাজারা মেনলি বৃষ্টিকে উপভোগ করতেই কিন্তু এখানে আসতো। বর্ষায় লেকগুলো জলে ভরে থাকতো আর প্রকৃতিও সবুজ রঙে রেঙে উঠত, তো রাজারা এখান থেকে সেই সব দৃশ্য উপভোগ করতেন। চলো একটু প্যালেসের ভেতরটাও ঘুরে দেখা যাক। প্যালেসের মধ্যে বেসিক্যালি দেখার কিছুই নেই, জাস্ট প্যালেসটাই আছে আর প্যালেস থেকে বাইরের ভিউ। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাহুবলি হিল। সজ্জনগড় প্যালেস থেকে আমরা জাস্ট এখানে নিচে নামলাম, এখান থেকে এখন আমরা যাবো বাড়ি লেক হয়ে বাহুবলি হিল। তো বাহুবলি হিলে যাওয়ার পথে কিন্তু এই বাড়ি লেক পড়বে। এই বাড়ি লেকও কিন্তু ভীষণই সুন্দর, কিন্তু এটা যেহেতু অনেকটা দূরে তাই অনেকে এখানে আসে না। আমি এই প্লেসটাকে আন্ডার রেটেডই বলবো, কিন্তু যারা একটু শান্ত নিরিবিলি একদম চুপচাপ লেকের ধারে থেকে কিছুক্ষণ সময় কাটাতে চাও, তাদের জন্য কিন্তু এই বাড়ি লেক একদম বেস্ট। বাড়ি লেকের ধারে কোনো হোটেল নেই, কারণ কি এই বাড়ি লেকটা চতুর্দিক থেকেই কিন্তু পাহাড়ে ঘেরা, তাই এই বাড়ি লেকের এখানে এখনো পর্যন্ত সেরকম জনবসতি বলো বা হোটেল টোটেল কিছুই হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা, কিন্তু কিছুক্ষণের জন্য এখানে এসে কিন্তু সময় কাটানোই যায়। বাহুবলি হিলে কিন্তু ট্রেক করে এই বাড়ি লেককে কিন্তু দেখা যায়। পাহাড়ের ওপর থেকে এই বাড়ি লেক কিন্তু আরোই বেশি সুন্দর। তো চলো, এরকম সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু পাহাড়ের ওপরে উঠতে পারে। কিছুক্ষণ পরে আর কোনো সিঁড়িও থাকবে না, তখন কিন্তু পাহাড়ের গা বেয়েই কিন্তু তোমাদেরকে এরকম সরু রাস্তা আছে, উঠতে হবে। 20 থেকে 25 মিনিট লাগবে উঠতে। মাঝখানে তোমরা বসে রেস্টও নিতে পারো। আর যখন ওপরে উঠবে অবশ্যই ছাতা, জলের বোতল এগুলো কিন্তু ক্যারি করবে। আর এই পাহাড়ে ওঠার মাঝখানে দুটো দোকানও পড়বে, তো চাইলে তোমরা সেখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওপরে উঠতে পারো। দাঁড়িয়েছি, এখান থেকে ভিউটা ঠিক এরকম। আধা এসেছি, আরো আধা যেতে হবে এখনো। বিউটিফুল সিনারিও। তো এখন আমরা জাস্ট খানিকটাই ওপরে উঠেছি, আর ওপর থেকে ভিউটা ঠিক এরকম আসছে, কিন্তু যত ওপরে উঠবো তত কিন্তু ভিউ সুন্দর হবে। বাহুবলি হিল দেখা হয়ে গেলে আমরা আবার ফতেসাগর লেকে ফিরে আসি। তো আজকের বিকেলটা আমরা এখান থেকেই ভেবেছিলাম সানসেটটা দেখবো, কিন্তু আজকে আনফর্চুনেটলি সূর্যটাই ঠিকমতো ওঠেনি, বা সানসেটটা আগের দিন যেরকম দেখেছিলাম সেরকম হয়নি।
তো আজকে রাত্রে আমরা জয়পুর চলে যাব। তো এখন এই ছিল আমাদের হচ্ছে উদয়পুরের ব্লগ। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আমি যতটা পেরেছি সব কিছু ইনফরমেশন ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভিডিও বানাতে অনেক বেশি